আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি, আমরা এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। এই অনুষ্ঠান একটি সামাজিক অনুষ্ঠান, সমাজের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, আপনাদেরকে আপডেট রাখার এবং আপডেট করার অনুষ্ঠান। কেন বলছি? কারণ নীতি নির্ণয় না দুর্নীতি, আমরা বিভিন্ন পেশার মানুষজনকে আমরা আপনাদের সামনে আনছি এবং তাদের মতামত, বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের আজকের পর্ব আমরা যেখানে ঠিক আগের পর্ব শেষ করেছিলাম, অর্থাৎ পুরুষদের অধিকার এবং আগামী দিনে পুরুষরা যদি হ্যারাস্ট হয়, মানে বিয়ে ধরে নিন আমরা প্রত্যেকেই বিবাহিত, আমরা যে সমস্ত মানুষজন বিবাহিত আপনারা, আমরা প্রত্যেকেই যদি আমরা মেন্টালি হ্যারাস্ট হই, আমাদের কি করণীয়? মেন হ্যারাসমেন্টের জন্য কি কোনো পদক্ষেপ থাকবে না? এটা কি হতেই থাকবে, চলতেই থাকবে? এবং আলটিমেটলি আতুল সুভাষ মোদি আমরা প্রথম পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার পরিণতি যা হয়েছিল, তার 24 পাতার সুইসাইড নোট এবং 1 ঘন্টার ভিডিওয়ে আমরা ডিটেলে আপনাদের সামনে বলেছিলাম এরকম কত আতুল সুভাষ হয়তো এই মুহূর্তে মেন্টালি হ্যারাস্ট হচ্ছেন। আমরা চাই না যে এটা হোক, এর বিরুদ্ধে প্রতিবাদ এবং এর বিরুদ্ধে কী করণীয় আমরা তুলে ধরছি কিন্তু আমাদের এই অনুষ্ঠানে। আমাদের অতিথি, আমরা আগের পর্ব যাকে পেয়েছিলাম, পুরুষ অধিকার কর্মী এবং অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য আমার পাশে বসে আছেন। এই পর্বে আপনাকে আরও একবার স্বাগত নন্দিনীদি, ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় না দুর্নীতিতে। আমরা আগের পর্বে কিন্তু আতুল সুভাষ মোদির পুরো ওভারঅল পিকচার দর্শকদের সামনে দিয়েছি এবং আরও কত আতুল সুভাষ মোদি আছেন আপনি আমাকে বলছিলেন। আমরা প্রথমেই আজকের পর্বে যেটা জিজ্ঞেস করব, এই যে রাত দখল কর্মসূচি সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এর প্রতিবাদে হচ্ছে। আমরা আর্টিকলে দেখেছিলাম রাত দখল, আবারও একবার কিন্তু আমরা দেখছি আতুল সুভাষ মোদির জন্য কিন্তু রাত দখল। একটু ব্রিফ করেন তারপরে। হ্যাঁ, কারণ আমি দেখুন এই ব্যাপারটাই মেয়েদের কাছে নিশ্চয়ই আমরা কৃতজ্ঞ যে ওনারাই শেখালেন যে এরকম একটা কাজও করা যায়। কিন্তু এটা সত্যি যে ভারতবর্ষেই প্রথমবার পুরুষ মানুষের অধিকারের জন্যে এরকম একটা কাজ হচ্ছে, যে আমরা চেষ্টা করেছি 12টা জায়গায় করা। তবে হ্যাঁ, এটা ঠিক, যারা করে উঠতে পারেননি তারাও সবাই প্রচণ্ডভাবে ফোন করছেন যে দিদি আমাদের এখানে তো হচ্ছে না, আমরা তো করতে পারছি না। তখন আমরা তাদের বলেছি যে যারাই করতে চান ইনিশিয়েটিভ নিজেদের নিতে হবে, বেশ, কারণ আমরা তো সব জায়গায় যেতে পারবো না। তাহলে এর ফলে হয়েছে কি, এই আমাদেরটা শুনে যখন মুম্বাই, তারপরে বেঙ্গালুরু, তারপরে হলো নাগপুর, আহমেদাবাদ, আর এখানেও বহু জায়গায় হচ্ছে এবং আমরা সেটাই চেষ্টা করেছি আমাদের ছেলেরা যেখানে যে আছেন তাদেরকে সেই জায়গাটার দায়িত্ব দিয়ে দিয়েছি। কারণ যেই ছেলেরা রুবির কাছে থাকেন না আমাদের অফিসের কাছে, তাদের পক্ষে তো সম্ভব না, আর রাত হয়ে গেলে আজকে ঠান্ডার সময়, এই জন্য মধ্যমগ্রাম, বারাসাত, বনগা ওই জায়গাটাকে মধ্যমগ্রাম করে দিয়েছি, ব্যারাকপুর, সোদপুর, খড়দা ওই অঞ্চলটাকে সোদপুরে করে দিয়েছি। মানে এরমভাবে কোন নগরে একটা হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আমার সিম্পল প্রশ্ন, রেসপন্স পাবে প্রচুর প্রচুর, মানে এত ফোন, আমরা পাগল হয়ে যাচ্ছি এবং যেখানে করতে পারছি না এবার তারা পাগল হয়ে যাচ্ছে। এবার আমি আপনাকে একটা কথা বলতে চাই, দ্যাট ডাজন্ট মিন যে মানুষ কিন্তু মেন্টালি হ্যারাস। আমরা কিন্তু এটাই চেয়েছি পুরুষ মানুষ এগিয়ে আসেন এবং বহু মেয়েরা এগিয়ে আসছেন। এবং আমরা এটাই চাইছি যে সাধারণ পুরুষ যারা, তারা এগিয়ে আসুন, এমনি নর্মাল পুরুষ মানুষ সমাজ থেকে এগিয়ে আসুন, অনেক আসছেন কিন্তু, এবং বলছেন আমরা এর মধ্যে থাকতে চাই। যেদিন জানবেন নর্মাল পুরুষ মানুষ যিনি বাড়িতে ভালোভাবে আছেন, তার স্ত্রীকে নিয়ে আসুন, তাদের হয়তো একটা ছেলে আছে, নেইও বা হয়তো মেয়েই আছে, সেই মেয়েকে নিয়েও আসুন। যে সমাজের সবাই যখন এটা বুঝবেন যে নারীর অধিকারও যেমন গুরুত্বপূর্ণ, পুরুষের অধিকারও গুরুত্বপূর্ণ, একটি শিশুর অধিকারও গুরুত্বপূর্ণ, সিনিয়র সিটিজেনের অধিকারও গুরুত্বপূর্ণ, সেদিন কিন্তু এই সমাজটা সুস্থ হবে, তার আগে তো নয়। পশু পাখির অধিকারও গুরুত্বপূর্ণ, গাছপালার অধিকারও গুরুত্বপূর্ণ। ওকে নন্দিনী দি, আগের এপিসোডে আমরা যে কথা আপনি বলেছিলেন, আমরা একদম শেষ পর্যায়ে আগের এপিসোডে, যে বিয়ে এখন কারেন্ট যত ল্যাভিশনেস বাড়ছে কিংবা বিয়ের স্টাইল বলুন, পদ্ধতি বলুন বাড়ছে, কমিটমেন্ট থাকছে না, কমিটমেন্ট কিন্তু নেই। আমি ওটা একটা মজার কথা বলি, এই যে ধরুন মানে খুশি হবার সূচকে যেটাকে বলে না, একটা সূচক থাকে তো সব কিছুর, ভারতবর্ষ কিন্তু খুব পেছনে, প্রবাবলি 114 বা 112। অথচ প্রত্যেক দিন ফেসবুকে এরকম দেখি যে বিবাহবার্ষিকী, জন্মদিন, ভালোবাসা, গলা জড়িয়ে ধরা সব কিছু, সেটা দেখে তো বিশ্বাস হতে চায় না যে সবাই নাকি ভীষণ ভালো আছেন। সেটাও জানবেন মানুষ কিন্তু এটা থেকে করে লোককে দেখাতে চায় যে আমরা কত ভালো আছি, অন্যদের দেখানো। হয়তো দেখবেন হয়তো তাহলে লাঠালাঠিও হয়।
তো ওইখানে দেখা যায় এই যে পুরুষ মানুষ করেন না, যেটা বলতে বলতে আপনার সঙ্গে কথা শেষ হলো, বিবাহবার্ষিকীতে স্ত্রীর উদ্দেশ্যে লিখছেন, আমায় এতদিন ধরে সহ্য করার জন্যে তোমায় অসংখ্য ধন্যবাদ। তো এসব কি ডিসগ্রেসফুল কথাবার্তা, মেয়েরা কিন্তু এগুলো কম লেখেন। বেশ, ছেলেদের এই যে মানে কি বলবো, মানে 90 শতকের পরে না, দশকের পরে না, ছেলেদের একটা অসম্ভব, মানে ছেলেদের মান সম্মান সব খুব ডিটোরিয়েট করেছে। ছেলেরা সবসময় না মেয়েদের কাছে একটা জোর হস্ত হয়ে আছেন। কেন ভাবছেন কি আইন মেয়েদের পক্ষে, তাই আপনাদের জোর হস্ত হয়ে থাকাটাই শ্রেয়? তার ফলে কি আপনারা কেউ রেহাই পেয়েছেন মামলা টামলার হাত থেকে? মেয়েরা কি আপনাদের ক্ষমা ঘেন্না করে মামলা দেওয়া বন্ধ করেছে? একটু ইন্টারাপ্ট করি, এই যে আপনি বললেন আইনটা মেয়েদের পক্ষে, এটা আমি আগের পর্বে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, এই আইনটা মেয়েদের পক্ষে কেন, মানে এটা কি আমাদের... দেখুন, সেটা আপনাকে বুঝতে হবে যে মেয়েদের যথেষ্ট টর্চার এখনো অনেক জায়গায় অনেক মেয়ে আছেন, তারা কিন্তু সত্যিই কথা বলতে পারেন না। তারা হয়তো অনেকে জানেনই না তাদের পক্ষে আইন আছে, তারা থানায় যেতে পারেন, বাট কিছু মেয়ে তো এর অপব্যবহার করছে। এক্স্যাক্টলি তাই নিয়ম পৃথিবীর। ইউজ থাকলে মিসইউজ হবে, আইন হয়েছে বলে মিসইউজ হচ্ছে তো। আপনি কি মনে করেন পুরুষের জন্য সপক্ষে কিছু এলে বা মেন্স কমিশন হলে তারও এমনিও পুরুষ অনেক কিছু কি সুযোগ নেন না? তখনও নেবেন। তেমনি বৃহদাংশের একটা মেয়ে এত বেশি মিসইউজ করছেন না, তার ফলে যেই মেয়েরা সত্যি অত্যাচারিত, যাদের কিছু কিছু জিনিস পেলে উপকার হতো, তারা কিচ্ছু পাচ্ছেন না। আর একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, এর ফলে মেয়েদের কথা আর কেউ বিশ্বাস করছেন না। বেশ, আপনার পাড়াই হয়তো দেখবেন আপনি 3টে ফলস 498 ঘটেছে, এবার 4 নম্বর মেয়েটা হয়তো সত্যি অত্যাচারিত, আপনার মনেই সন্দেহ জেগে যাবে, হ্যাঁ এটা মিথ্যা কথা বলছে। এইটা নিয়ম, এটা হচ্ছে নিয়ম। আজকে হয়তো একটা ছেলে এমনি সুইসাইড করলেও তার বউ হয়তো তাকে প্ররোচনা দেয়ও নি, আপনার মনে হবে কি দেখবে ও দেখ আবার তাহলে বউ, হয়তো সে এমনি ডিপ্রেশনে রুগী হয়ে গেছিল, হয়তো অফিসের ঝামঝাটে এমনি ঝামেলায়, কিন্তু আপনার মনে হবে কি ওই দেখ আবার অতুল সুভাষের মতো হলো, দেখলি বউটা নিশ্চয়ই জ্বালাতো ভীষণ। এই হচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে, যে মেয়েরা কিন্তু না চাইতেও দোষী হয়ে যাচ্ছেন বহু মেয়ে, কারণ বৃহদংশের একটা মেয়ে এমন জিনিস করছেন। এটা মেয়েদেরা বুঝতে পারছেন না যে আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্বজাতির এত ক্ষতি করে যাচ্ছেন সব কিছুতে, সে কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, রেপ কেস হোক, যা হোক, ডিবি হোক, পক্সোতে হোক, সব জায়গায়। বেশ, আচ্ছা নন্দিনী, একটা কথা বলুন, আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা আগের পর্বে এটা নিয়ে কথা বলেছিলাম, যে জি করের একজন মহিলার চিকিৎসক ধর্ষণ এবং খুন, তারপর কিন্তু পলিটিক্যাল মুভমেন্টস কিন্তু আমরা প্রচুর দেখেছিলাম, মানুষজন স্বাভাবিক, এটাতে পলিটিক্যাল রং লাগানো হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা প্রশ্ন করবো আপনাকে, সেক্ষেত্রে এখন একটা পুরুষ যখন এক্সপ্লয়েটেড হচ্ছে তখন হবে কেন? সেদিন আসতে অনেক দেরি। স্বপ্নদ্বীপের বেলা আপনি তবু তো স্বপ্নদ্বীপের আন্দোলন কিছুদিন হলেও চলেছিল, কিন্তু সেদিন কি সত্যি আমাদের একটা রাত দখল করা উচিত ছিল না? আমরা কিন্তু পারিনি। আজকে মেয়েরা আমাদের সে রাস্তা দেখালেন, তাই জন্য আজকে আমরা এটা ভাবলাম। স্বপ্নদ্বীপের জন্য কি সত্যিই সে আন্দোলন হয়েছে বলুন তো? হয়েছে কি? হয়নি। আজও কজন পুরুষ নামছেন রাস্তায়, কজন? আজকে অভয়ার জন্য যে হারে যে আন্দোলন হয়েছে, এটা কি সেটা? এটা হচ্ছে আমাদের চৌহদ্দির মধ্যে যতজন আছেন আর তাদের দেখে দেখে হয়তো আরো 100 জন আসছেন, হচ্ছে কি সেটা? সেটা তো হয়নি। পুরুষ মানুষের জন্য এখনো রাস্তায় নামতে সবাই 10 বার ভাবেন যে বাবা আমায় এবার কেউ কিছু বলবে না তো, আমি আবার দেখেছি মেয়েরা পুরুষের জন্য আবার আরেকটা ভয় কাজ করে পুরুষের মনে, তাহলেই ভাবে আমি বোধহয় নির্যাতিত, তাহলে ভাবে আমার বোধহয় লজ্জার জন্য সামনে আসবে না, ভাবে আমাকে অনেকে বলে আপনার অফিসে যেতে না ভয় লাগে, যদি ভাবে আমিও টর্চার্ড। কাউকে বোঝাতে পারছি না যে আমার অফিসে এমন অনেক, ইভেন আমাদের সঙ্গে এমন অনেক ছেলেরা কাজ করে যারা ভেরি হ্যাপিলি ম্যারিড, তাদের বউরাও আমাদের অফিসে আসেন। আমাদের অফিসে আসা মানেই আপনি টর্চার্ড নন। এটা নির্যাতিত পুরুষদের জায়গা নয়, এটা পুরুষ মানুষের এম্পাওয়ারমেন্টের জায়গা, যেখানে সন্ধ্যের পরে বহু ছেলেরা আসেন, তাদের অফিস থেকে চা খাচ্ছেন, সিঙ্গাড়া খাচ্ছেন, গল্প করছেন, অনেক রকম অনুষ্ঠান হচ্ছে, আমাদের নানান জিনিস হচ্ছে। এটা নির্যাতিত পুরুষদের জায়গা নয় শুধু, আপনারা এটা মাথায় ঢুকিয়ে নিন। অনেকের মা আসছেন, বোন আসছেন, অনেকের স্ত্রীরা আসেন, এটা সেই জায়গা নয়। বেশ বেশ নন্দিনী, একটা প্রশ্ন করি আপনাকে, এই যে টাকা নিয়ে কম্পেনসেশন, ডিভোর্স মানেই ফাইল করলাম যখন আমি, অ্যালিমনি নট কম্পেনসেশন, অ্যালিমনি, রাইট, আই এম সরি, অ্যালিমনি, রাইট। তো অ্যালিমনি কিন্তু এখন এই যে টাকাটা ব্যবসায়িক দিকে আপনারা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম, এটা কি ট্রেন্ড এখন বলতে চাইছেন আপনি? কারণ দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার পাশের বাড়ির ছেলেটি ধরুন ভালোভাবে পড়াশোনা করে, হয়তো আজকাল তো ইঞ্জিনিয়ারিং পাস করে অনেকে বসে আছেন, চাকরি বাকরির যে অবস্থা, কোনো রকমে সারাদিন খেটে হয়তো 8,000 টাকা রোজগার করেন কোথাও থেকে। আর আপনার এই পাশের বাড়ির মেয়েটি হয়তো টেনে টুনে কোনো রকমে গ্র্যাজুয়েটও হতে পারেননি, একটি সরকারি চাকরি ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে, হয়তো দেখতে ভালো ছিল বা কোনো কিছু, বিয়ে হয়ে গেছিলো,
তারপরে বনিবনা না হওয়ার কারণে 1 বছর বাদে চলে এসছে, বনিবনা হয়েছে হয়নি, ইচ্ছে করে চলে এসছে, আগের কোনো প্রেম ছিল সে কারণে চলে এসছে, যে কোনো কারণে এসে একটি মামলা ঠুকে দিয়েছে তাদের সারা বাড়ির নামে। তারপরে ডিভোর্স হয়েছে বা হয়নি, মেনটেনেন্সের মামলা করে দিয়ে হয়তো মাসে 18,000 টাকা পাচ্ছে মেনটেনেন্স। হয়তো একটা বাচ্চা হয়েছে বা হয়নি, বাচ্চা হলে 18,000, বাচ্চা না হলে হয়তো 12,000, সে কিন্তু বিনা পরিশ্রমে বাড়িতে বসে 12,000 টাকা পাচ্ছে। আমি কিন্তু এটা বললাম এবং এটা আমি দায়িত্ব নিয়ে কিন্তু সত্যি কথা বলছি। আমি এরকম মানে এই তো বসে বসে ইনকাম, মানে গভর্নমেন্ট এবার বুঝুন আচ্ছা, এবার কি হলো, এবার ডিভোর্স হয়ে গেল, হয়ে ধরুন 12,000 টাকা পাচ্ছে। এবার ডিভোর্স হওয়ার পর সে আরেকবার বিয়ে করলে তো টাকাটা বন্ধ হয়ে যাবে, তখন সে কোনো একটা ছেলের সঙ্গে আবার লিভ ইনে চলে গেল। বেশ বেশ, বুঝতে পারছেন আপনি? এবার তার কিন্তু সব লিভ ইনে গেলে, এবার লিভ ইনের তো আপনি প্রমাণ দেখানোও খুব দুষ্কর। কিন্তু ওই ছেলেটি যে ডিভোর্স হয়েছে সে আবার বিয়ে করলেও কিন্তু তার প্রথম বউ যতক্ষণ বিয়ের প্রমাণ আপনি না দেখাতে পারছেন, তার কিন্তু এই টাকাটা দিয়েই যেতে হবে। মানে তখন কিন্তু আপনার এই প্রথম স্ত্রীর বিয়ের প্রমাণ আপনাকে দেখাতে হবে যে সে বিয়ে করেছে, তবে মেনটেনেন্স বন্ধ হবে। সেই ছেলেটি আবার বিয়ে করলো, তার তো কোনো দোষ ছিল না, কিন্তু তার ওই সংসার মেনটেন করতে হচ্ছে, প্রথম বউকেও কিন্তু মেনটেনেন্সটা দিতে হচ্ছে। আমাদের জুডিশিয়ারির ইমিডিয়েটলি বদল হওয়া দরকার, আমাদের জুডিশিয়ারির ইমিডিয়েটলি। এটা কি যারা যে মহিলারা চাকরি করছেন তারা তো অনেক মহিলা আছেন চাকরি, আমি আপনাকে ডিপেন্ডেন্ট নন, সেক্ষেত্রে অনেক মহিলা নানান রকম কিছু করেন, ক্যাশে স্যালারি নেন, অনেক বড় বড় কোম্পানিতে হলে হয়তো পারেন না, কিন্তু আমাদের তো সিস্টেম আছে আইটিআর জমা দেওয়ার আগে, এবং যিনি মেনটেনেন্স চাইছেন তাকে আগে জমা দিতে হবে। কিন্তু আমাদের এই অনেক উকিলরা আছেন, তারা কি সত্যি এগুলো করান? আজকে তেমনি শুনুন, সব প্রফেশনেই তো ভালো মন্দ আছে। এই লয়ার ফ্র্যাটার্নিটির একটি বিশেষ সংখ্যক লয়ারদের জন্যে বাকি সব লয়ারদেরও খুব মুখ পুড়ছে। আমি তাদেরকেও বলবো আপনারাও এই ব্যাপারটা একটু নজর দিন। সবাই তো খারাপ হতে পারেন না একটা ফ্র্যাটার্নিটির, কিন্তু কিছু সংখ্যক লয়ার এমন কিছু করছেন যার জন্য বাকি লয়ারদের মুখ পুড়ে যাচ্ছে। বেশ 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 বেশ, এগুলো ভাবতে হবে। যেমন পুলিশের, সব পুলিশ কি খারাপ নাকি? তাহলে কি চলতে পারে নাকি প্রশাসন? কিন্তু তেমনি কিছু পুলিশ হয়ে যোগসাজশে এমন কিছু করেন যার জন্য বাকি পুলিশদের অত্যন্ত মুখ নষ্ট হয়। তাই বলছি, সব মেয়ে কি খারাপ নাকি? তাহলে কি সংসার চলতো? তেমনি যে বলছি, কিছু সংখ্যক মেয়েদের এই সব কিছুর জন্য বাকি মেয়েদের বেঁচে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। বেশ, ওকে, রাইট। রঞ্জনদি, একটা কথা জিজ্ঞেস করবো, যে এই যে পুরুষ অধিকার কর্মী হিসেবে আপনি কাজ করছেন, এত আপনার অফিসে প্রায় বিভিন্ন রকম মানুষজন আসছেন, এটা কি দিন দিন ট্রেন্ড বাড়ছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানার, দিন দিন এটা বাড়ছে বাড়ছে বাড়ছে। কারণ কি বলুন তো, মেয়েরা আরেকটা ব্যাপার হচ্ছে কি, মেয়েরা বাইরে বেরোচ্ছেন, এক্সপোজার বেশি হয়েছে, বেড়ে গেছে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এমনি সবার একটা ছেলে একটা মেয়ে, ধৈর্য কম। ছেলেদেরও যে দোষ নেই তা তো বলা যাবে না। আজকালকার ছেলেরাও তো এমন হয়েছে, মানে অনেক বাড়িতেও তো আছে যে ছেলের মায়ের জন্য তো ঘর করতে পারছেন না, এরকম হচ্ছে, নানান রকম সমস্যা, নানান। তেমনি মেয়েদেরও আজকাল ধৈর্য কম, মেয়েদেরকেও মেয়ের মায়েরাও সেভাবেই, বাবা মায়েরাও তৈরি করছেন যে তোর কিছু অসুবিধা হলেই চলে আসবে, আমরা আছি কি করতে। তো এগুলো তো কমে গেছে, অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ। একটা বিয়ে, যেটা আপনি বলেন, একটা বিয়ে মানে কমিটমেন্ট, একটা বিয়ে মানে একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, অনেক কিছু সত্ত্বেও একসঙ্গে পাশাপাশি থেকে যাওয়া, এগুলো আছে। ডেফিনেশন বদলে গেছে। দেখুন, আজকের জেনারেশন নিজেদের বাবা মায়ের সঙ্গেই কোনো অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ করে না, তো বাইরের একটা ছেলে মেয়ের সঙ্গে কি করবে? আজকের বাবা মাকেই তারা পাত্তা দেয় না। আজকের জেনারেশন নিজেদের বাবা মাকেই ভালো। তাহলে আমরা যদি একটু নতুনভাবে ডিফাইন করি, মানে প্রেজেন্ট বিয়ে যেটা আগে ছিল একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এখন তাহলে কর্পোরেট অ্যাডজাস্টমেন্ট বলা যায়। কর্পোরেটের অ্যাডজাস্টমেন্টও কিনা জানি না। কর্পোরেটে আপনার নিজের অফিসে আপনি পারেন নাকি বসকে যা খুশি তাই বলতে? সেখানে আপনাকে সময়ে ঢুকতে হয়, কাট পাঞ্চ করে সময়ে বেরোতে হয়, বসের অনেক কথা আপনাকে নীরবে হজম করতে হয়, কারণ আপনি মাসের শেষে একটা স্যালারি পান, ঠিক তাই না? আপনাকে অফিসে অনেক অ্যাডজাস্ট করে চলতে হয় কর্পোরেটে, ওইসব বলে লাভ নেই। আপনাকে গাধার খাটুনি খাটাতে হলেও মাথা নিচু করে আপনাকে থাকতে হয়, কারণ আপনি জানেন বছরের শেষে আপনার ইনক্রিমেন্ট হবে, তখন এই বসই আপনার পারফরমেন্স অ্যাপ্রাইজালটা করবেন, তাই না? সংসারে তো তাই নয়। আপনি কি আপনার হাজব্যান্ডের কথা সেরকম শোনেন? আবার অনেক ছেলে আছে বউয়ের কথাও সেরকম শোনে না। কাজেই কর্পোরেট আর অফিস আর এটা এক না। অনেক মেয়ে আছেন যারা সংসারে রান্না করতে গেলে আর বাসন ধুতে গেলে আর কিছু কাজ করতে গেলে যাদের মনে হয়েছে দাসীবৃত্তি, কিন্তু সেই মেয়েরাই আবার যখন অনেক হোটেলে চাকরি করতে গেছেন, অনেক পার্লারে চাকরি করছেন, তখন কিন্তু তাদের এমন এমন কাজ তারা করছেন সেটাকে তাদের দাসীবৃত্তি মনে হয়নি। যখন তারা এরোস্টেস হয়েছেন, সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন, সবার এঁঠো তুলছেন, তখন কি তাদের সেটা দাসীবৃত্তি মনে হয়? ব্যাপারটা তো একই। তখন তো তারা আরও এমন অনেক মানুষের এঁঠো তুলছেন, তাদেরকে তারা চেনেনই না। কেন করছেন? কারণ তারা সেটার পয়সা পান, তাই করছেন। বেশ, সংসারে থাকতে তাদের সেটা মনে হয়েছে বিনা পয়সার দাসীবৃত্তি। বেশ,
নন্দিনী, এরকম কিন্তু আপনি যেহেতু এত ডিপে আমরা আলোচনা করছি, এত গভীরে, দু রকম ডিভোর্স হয় সাধারণত, আমরা যেটুকু নলেজ আছে। একটা হলো কন্টেস্টেড, আরেকটা হচ্ছে মিউচুয়াল। তো মিউচুয়ালের ক্ষেত্রেও কি আপনি এরকম ধরনের জিনিস? হ্যাঁ, মিউচুয়ালে তো আরো সাংঘাতিক হয়। মেয়েরা প্রথমে বলে মিউচুয়াল, তারপরে ছেলের বাড়িকে বলে তোমরা কাগজপত্র তৈরি করো। বলুন তো কেন? কারণ তাহলে ওরা বলতে পারে আমরা তো ডিভোর্স চাইনি, দেখুন উনি কাগজপত্র তৈরি করেছেন, কাজে আমার টাকা চাই, আমার তো জীবনটা নষ্ট হয়ে গেল, আমি তো চাইনি। এটাও একটা নতুন পদ্ধতি। এটা নতুন, এটা বহুদিনের পদ্ধতি। ছেলেরা বোকা, তাই বোঝেন না। ছেলেরা তখন আনন্দের উদ্বাহক হয়ে নৃত্য করছেন, তো ভাবছেন আমি তো পেয়ে যাবো ডিভোর্সটা। বেশ বেশ। কিন্তু এটাই যে সবচেয়ে বড় ফাঁদ, এরা ছেলের বাড়ি বুঝতে পারেন না। আর মিউচুয়ালের যে ড্রাফটটা পড়েন না, আনন্দ মেয়ের বাড়ি তৈরি করে দিলে ওরা ড্রাফটটা পড়েন না। সেই মিউচুয়ালে অনেকগুলো কথা লেখা থাকা ভীষণ জরুরি, সেগুলো দেখেন না কিচ্ছু, তাহলে পরবর্তীতে গিয়ে আবার ফাঁদে পড়েন। এটা অন্তত আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে একটা পরামর্শ দিতে চাই, ছেলের বাড়িকে, যে মিউচুয়াল ডিভোর্সে হলে সবসময় মেয়ের বাড়িকে বলবেন কাগজপত্র তৈরি করতে। আপনাদের উদ্বাহু হয়ে নৃত্য করার কিছু হয়নি। আপনার তো তারা নেই, ওনারা যখন চেয়েছেন মানে তারা তো ওনাদের, বলবেন আমার তো তারা নেই, আপনারা করুন কাগজপত্র তৈরি, আমরা কেন করবো? মানে আপনি বলেন কাগজপত্র মানে ড্রাফট করার জন্য, যা কিছু উকিল আপনারা ঠিক করে আপনারা তৈরি করুন, আপনি আমাদের দেবেন, আমরা আর একটা ধান্দা ওনারা অনেক সময় করেন, একই উকিল দিয়ে দুজনের কাজ করাবো। বলবেন না আপনারা করে দেবেন, আমাদের উকিলকে দিয়ে আমরা দেখিয়ে নেব। ওকে ওকে। সেক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে ড্রাফট যদি মেয়েদের বাড়িতে করা হয়, আসল, হ্যাঁ ড্রাফটটাই কিন্তু আসল, ওর মধ্যে সব লুকিয়ে থাকে। মিউচুয়ালের ক্ষেত্রেও, মিউচুয়ালের কন্টেস্টেন্ট তো আপনি কন্টেস্টেই যাচ্ছেন, মিউচুয়ালের ক্ষেত্রে বিশাল জিনিসপত্র ওর মধ্যেই লুকিয়ে থাকে। আমাদের অফিস কসবাতে সপ্তাহে 7 দিন খোলা থাকে, 12টা থেকে 7টা। আপনারা চাইলে আমাদের নাম্বার আমরা দিয়ে দেবো, তলায় চালাতে পারেন। কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাদের এন্টায়ার ভারতবর্ষ জুড়ে এবং বাংলা জুড়ে তো বটেই লিগাল প্যানেল আছে, যোগাযোগ করতে পারেন, তাদের দিয়েও আপনারা দেখিয়ে নিতে পারেন। মানে কিন্তু আমি বারবার একটা কথা বলছি, প্লিজ মিউচুয়ালে গেলে নিজেরা আগে থেকে তৈরি করবেন। এটা হয়তো আমরা প্রত্যেকে, ইনফ্যাক্ট আমিও জানতাম না। আমরা কাগজপত্র বলবেন আপনারা তৈরি করুন, তৈরি করে ড্রাফটটা পাঠিয়ে দেবেন, আমরা দেখে নেব। আর যদি বলে আমাদের উকিল দেখে দেবে, বলবেন না না আমরা আমাদের উকিল দিয়ে দেখি। রেশিও কোনটা আপনার কাছে কেসেস আসে, মানে মিউচুয়াল বেশি আসে না কন্টেস্টেড বেশি আসে? অনেক দেখুন কন্টেস্টেন্টগুলো কোনটা আসে বলি, অনেক চলছে অলরেডি, আসে তখন আমাদের কাছে। আচ্ছা। আর অনেকে আসে যে প্রস্তাব দিয়েছে দিদি মিউচুয়ালের, এরকম সময় আসে। বেশ, মানে কন্টেস্ট চলাকালীন মিউচুয়ালের প্রস্তাব দিয়েছে? ওকে। না, কন্টেস্টেন্ট চলাকালীন না, হয়তো আলাদা থাকছে অনেকদিন ধরে, তখন এসে বলতে দিদি মিউচুয়ালের কথা বলছে। আর কন্টেস্টেন্টরা অনেকে আসে হয়তো 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর চলছে, ডিভোর্স হচ্ছেই না। চলছে তো চলছে। এসব জেনে রাখুন। ছেলের বাড়িকে আরেকটা পরামর্শের মাধ্যমে দিয়ে রাখতে চাই, দেওয়া উচিত না টিভির মাধ্যমে, কিন্তু যে আগ বাড়িয়ে নিজেরা ডিভোর্সের কথা বলবেন, করতে যাবেন না। হ্যাঁ, ছেলের বাড়ি থেকে আগ বাড়িয়ে ডিভোর্সের কথা বলবেন না। বেশ। নন্দিনী, 498-এর ক্ষেত্রে আমি একটু জানতে চাইব আপনার কাছে একটা রিসেন্ট অবজারভেশন, আমরা আগের পর্বে এটা নিয়ে ডিসকাস করেছিলাম। সুপ্রিম কোর্ট নতুন কোনো কিছু কি যাই না, এই মুহূর্তে যাই না, এই অতুল সুভাষের ঘটনা পরিপ্রেক্ষিতে তো সামান্য হলেও নাড়া পড়েছে, হয়তো অবজারভেশন একটু চেঞ্জ হলেও হতে পারে কিছু। মানে এখন তো বিএনএস 85-86 শোনা যাচ্ছে, বিএনএস এর প্রথম অ্যামেন্ডমেন্ট নাকি এটাতেই হবে। ওকে, খসড়া তৈরি করতে বলা হয়েছে নাকি, হয়তো কিছু অ্যামেন্ডমেন্ট হলেও হতে পারে। বেশ, ওকে। এবার একটা কোয়েশ্চেন করব, যেটা কিন্তু একদম আপনার পার্সোনাল রিলেটেড কোয়েশ্চেন। আপনি এত কাজ করছেন, আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে আপনি ম্যারিড, আমি শিওর? হ্যাঁ অবশ্যই। বেশ, আমার হাজবেন্ড না থাকলে এখানে আসাই হতো না, মানে এত দূর এগোনোই হতো না। একদম। তো উনি অনুষ্ঠান দেখবেন এবং আপনারা যে অনুষ্ঠান দেখবেন, আপনার কাছে কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। একজন পুরুষের সঙ্গে আপনিও থাকছেন, সে আপনার হাজবেন্ড, অন্যদিকে আপনি পুরুষ অধিকারের জন্য কাজ করছেন, কোনো একটা জায়গায় ব্যালেন্স করতে অসুবিধা হয় না? না না, উনি না থাকলে এখানে আসাই হতো না। আজকেও সকালে উঠে কাগজ পড়ে প্রথম ওই আমায় হয়তো দেখায় যে দেখো এই খবরগুলো তোমাদের কাজের জন্য অত্যন্ত দরকার লাগবে, হয়তো ওই প্রত্যেক দিনই প্রায় ওই প্রথম আমাকে দেখায়। কারণ আমি তো জেনারেলি হয়তো কাগজটা ওই আমার আগে পড়ে, আমার তো ফোনে সব দেখা হয়ে যায়, কিন্তু হয়তো অনেক খবর মিসও করি, ওই কিন্তু প্রথম দেখায়। এবং আমার যে অর্গানাইজেশনে যারা ছেলেরা, মানে তাদের সঙ্গে ওর রিলেশন মানে খুবই ভালো। আমার সঙ্গে হয়তো রিলেশনটা অনেক বেশি, কি বলবো, যে একটু দূরত্বের ভয়ের সব কিছু, কিন্তু ওর সঙ্গে একেবারে খুব ভেরি ফ্রেন্ডলি, অ্যান্ড হি ইজ ভেরি অ্যাটাচড উইথ অল বেঙ্গল মেন্স ফোরাম। ওকে, মানে আপনি একটা বিরাট সাপোর্ট পান তার থেকে, তাই জন্য হয়তো ও বলে শুধু নয়, আমার এন্টায়ার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি সবাই। ওকে, আগামী দিনে অতুল সুভাষ মোদি
রুখতে পারবেন আরো একটা হওয়ার থেকে? না, একটা ভারতবর্ষের প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় অতুল সুভাষ মোদী হয়ে চলেছেন। আমরা জানতে পারি কত অতুল সুভাষ মোদী যে নীরবে শেষ হয়ে যাচ্ছেন। কিন্তু বারে বারে সবাইকে বলবো, যারা এটা শুনছেন, ভাবছেন অতুল সুভাষ হতে যাচ্ছিলেন, আপনি এটা মাথায় ঢুকিয়ে নিন, আপনি আত্মহত্যা করলে কোনো শহীদ বেদি তৈরি হবে না। একমাত্র আপনার বয়স্ক বাবা মা, আপনার সন্তানও কিন্তু এমন কিছু আপনাকে মনে রাখবে না, কিন্তু আপনার বয়স্ক বাবা মা যারা রয়েছেন তারা দুজন সারা জীবন মারা যাওয়ার আগের দিন অবধি এই কষ্ট বুকে নিয়ে যাবেন। কাজে যারা ভাবছেন অতুল সুভাষ হয়ে যে বিরাট একটা কিছু করে ফেলবো, আমি নিজের জীবন শেষ করে দেবো, আমি আত্মহত্যা করবো, তাতে বিশেষ কিচ্ছু আসবে যাবে না। সেটা না গিয়ে বরং অল বেঙ্গল মেন্স ফোরামের অফিসে আসবেন, তাহলে হয়তো জীবনটা একটু অন্যরকম হলেও হতে পারে। লিগ্যালি কি আপনি কোনো নতুন আইন যেখানে পুরুষদের একটু পোষণ দেওয়ার মতো আসতে পারে কি? আসতে পারে হয়তো। আমরা তো একটা মেন্স কমিশনের জন্যই ভয়ঙ্করভাবে লড়ে যাচ্ছি। তবে ওই যে একটা কথা শুরুতে বলা হয়তো উচিত নয় যে দাগ আছে হ্যাঁ বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, কিন্তু অতুল সুভাষ মানে মৃত্যু আছে হয়তো কখনো বলা যায় না এরকম মৃত্যুর ক্ষেত্রে। তবে ডেফিনেটলি ওনার মৃত্যু হয়তো ভারতবর্ষের আইন ব্যবস্থায়, ভারতবর্ষের যেটা আপনার প্রোগ্রামে যেটা নাম যে নীতি নির্ণয় দুর্নীতি, এটা তো ডেফিনেটলি যে মহিলাদের জন্য আইন নিশ্চয়ই দরকার, আজও থাকুক বলছি না, কিন্তু সেই আইনের নীতি করতে গিয়ে অনেকটা দুর্নীতি তার মধ্যে ঢুকে গেছে। কাজেই সেই দুর্নীতিটার দিকে এবার একটু নজর দেওয়া দরকার। হয়তো ওনার মৃত্যুটা সেই দুর্নীতির দিকে নজর দিয়ে গেল, যে বড্ড বেশি দুর্নীতিটা ঢুকে গেছে, মানে বড্ড বেশি পুরুষ গেছেন বানের জলে ভেসে। বেশ, আমার মনে হয় এটা বোধহয় এবার বোঝার সময়। বেশ, আমার একদম শেষ পর্যায়ে নন্দিনী একদম একটা ওয়ান লাইনার নিয়ে শেষ করব। দর্শকদেরকে, বিশেষ করে পুরুষ সমাজ যারা অনুষ্ঠান দেখবেন, জাস্ট এক লাইনে কি মেসেজ দেবেন? ডেফিনেটলি এটাই বলবো যে মাথা উঁচু করে বাঁচুন। মেয়েদের পক্ষে আইন আছে বলে আপনাদের মাথা নিচু করে থাকতে হবে, সবসময় ভয় পেতে হবে আমি কোনো কথা বলবো না তাহলেই আমায় মামলা দিয়ে দেবে। মামলা দিলে এই মামলা কোনো এমন কিছু নয় যার জন্য আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। আর জানবেন আজকাল এইসব মামলায় এমন আপনাকে সঙ্গে সঙ্গে ধরে নেওয়া যায় না, আরও এখন যা হচ্ছে তাতে তো আরোই নেওয়া যাবে না। কাজে একটু গলা তুলুন, একটু মাথা উঁচু করে বাঁচুন, নিজের বাবা মার অপমান দেখলে রুখে দাঁড়ান, এগুলো বলবো, একদম বলবো। আর আমরা আছি সর্বোপরি, এনাদের কাছেও আমাদের নাম্বার পেয়ে যাবেন। খুব যদি খারাপ অবস্থার মধ্যে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্লিজ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের দুটো পার্টে আমরা দুটো এপিসোড আমরা আপনাদের সামনে দেখালাম, তুলে ধরলাম, এবং অনেক কিছু জিনিস যেটা আমাদের পুরুষ সমাজের কাছে, বিশেষ করে বিবাহিত পুরুষ সমাজের কাছে কিন্তু ভীষণ দরকার, এবং বিবাহিত না হলেও দরকার। আগামী দিনে কি করা দরকার, কি করবেন, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেন যে বিয়ে করার আগে যে ছেলেরা যদি দেখছেন যে বিয়ে এখনো করেননি, বিয়ের আগে অবশ্যই কিন্তু একটুখানি প্রি ম্যারেজ যেটাকে বলে ওপিনিয়ন, এগুলো একটু নিয়ে নেবেন। বেশ, আপনারা শুনলেন, এবং আমরা চেষ্টা করলাম নীতি দুর্নীতির সঙ্গে কীভাবে রিলেট করলাম আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা চাই না আরও একবার অতুল সুভাষ মোদী, যদিও এরকম অনেক আছে হয়তো আমাদের গোটা দেশে, আমাদের এই রাজ্যে, পৃথিবী জুড়ে, যে আর একটা হোক। আমরা সেটা জানি না কতটা আমাদের পক্ষে সম্ভব হবে সেটাকে রেস্ট্রিক্ট করা, সেটাকে বন্ধ করা, কিন্তু নন্দিনী ভট্টাচার্য যা যা টিপস ইনফরমেশনস দিলে ভীষণ 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 গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে এবং আপনাদের কাছেও। কিন্তু এইভাবে নীতি নির্ণয় আর দুর্নীতি আমাদের চলতে থাকবে। আমাদের এই দুটো পর্বের একটাই মেসেজ দেবো পুরুষ সমাজের কাছে, ভয়েস আউট, যেটা আমাদের নন্দিনী বললেন আপনাদেরকে। আরও অনেক অতিথিরা আসবেন এবং নীতি দুর্নীতির পর্ব এইভাবে চলতে থাকবে। আর আপনারা অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।